জাতীয় বীমা দিবস উদযাপনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বীমা দিবস উদযাপনের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আ.হ.ম মুস্তফা কামাল FCA MP। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম। ভার্চুয়ালি যুক্ত রয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি শেখ কবির হোসেন। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ আসাদুল ইসলামকে সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বীমা দিবস 2021-এ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা MP, সম্মানিত সভাপতি মাননীয় অর্থমন্ত্রী জনাব আ.হ.ম মুস্তফা কামাল FCA MP, মাননীয় মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, সরকারের সিনিয়র সচিব এবং প্রধানমন্ত্রীর দপ্তর সহ উপস্থিত সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীমা শিল্প ও আর্থিক খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অভ্যাগত সুধীজন, আসসালামু আলাইকুম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবং স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ার অনাবিল আনন্দে যখন ভাসছে বাংলাদেশ, তখন আজ 1 মার্চ আমরা উদযাপন করছি জাতীয় বীমা দিবস 2021। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, যার জন্য আমরা গর্বিত। এ অতি উঁচু মাত্রার অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অভিনন্দন এবং অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বাধীনতার উত্তরকালে যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন ও কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারই আওতায় 1972 সালের 8ই আগস্ট বঙ্গবন্ধু সকল বীমা কোম্পানিকে জাতীয়করণ করেন। জাতির পিতা 1960 সালে 1 মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানির এই অঞ্চলের প্রধান হিসেবে যোগদান করেন। বঙ্গবন্ধুর বীমা স্মৃতি বিজড়িত 1 মার্চকে সরকার জাতীয় বীমা দিবস হিসাবে ঘোষণা করেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দেশব্যাপী জাতীয় বীমা দিবস 2021 পালনের জন্য নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্য যে আপনি স্থির করেছেন, তা বাস্তবায়নে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও উন্নত একটি দেশ গড়ার সে অঙ্গীকার নিয়ে এবছর জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার। বীমা শিল্প যাতে মানুষের কল্যাণে আরও ভূমিকা রাখতে পারে এবং জিডিপিতে অবদান রাখতে পারে, সেজন্য বীমা পণ্য বৈচিত্র্যকরণ এবং নতুন নতুন ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে বীমার প্রসার বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নতুন নতুন বীমা পণ্যের মধ্যে প্রফেশনাল লায়াবিলিটি ইন্স্যুরেন্স, শস্য বীমা, ভবন বীমা ইত্যাদি নিয়ে আমরা কাজ করছি। অন্যদিকে ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্যে ব্যাংক ইন্স্যুরেন্স, কর্পোরেট এজেন্ট, ব্রোকার নিয়েও কাজ চলছে। বীমা খাতে কাঙ্ক্ষিত অগ্রগতির জন্য আরও কাজ করতে হবে। বীমার দাবি পরিশোধ সহ বেশ কিছু বিষয়ে অগ্রগতি সাধিত হয়েছে। 2009 হতে 2020 সময়কালে বীমা প্রিমিয়াম বৃদ্ধি পেয়েছে 126.62%। বীমা দাবি পরিশোধের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 53.51% এবং বীমা গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 51%। ইতিমধ্যে বীমা খাতের জন্য 3টি আইন, 10টি বিধি ও 15টি প্রবিধান সহ জাতীয় বীমা নীতি প্রণয়ন করা হয়েছে। এ শিল্পে তথ্য প্রযুক্তির ব্যবহার করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে বীমার সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নাধীন রয়েছে।
সকল মানুষ ও সম্পদকে বিমার আওতায় আনার জন্য স্বল্প প্রিমিয়ামে নতুন নতুন বিমা প্রোডাক্টস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন শস্য বিমা। বিমা প্রতিষ্ঠানসমূহকে উন্নত গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করতে হবে। বিমা পেশায় অভিজ্ঞ ও পেশাদার কর্মী সৃষ্টির লক্ষ্যে বিমা প্রতিষ্ঠানসমূহকে শিক্ষা ও প্রশিক্ষণ খাতে বাজেট বরাদ্দ রাখতে হবে এবং উন্নত বিশ্বের ন্যায় বিমা ক্ষেত্রে উত্তম চর্চা অনুশীলন করতে হবে। আমাদের বিমা শিল্পে একচুয়ারির সংখ্যা খুবই নগণ্য। মন্ত্রণালয় এই বিষয়টি বিবেচনায় নিয়ে একচুয়ারির সংখ্যা বৃদ্ধির জন্য এবছর সরকারি স্কলারশিপে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডনের এর আওতায় ক্যাশ বিজনেস স্কুলে 5 জন শিক্ষার্থীকে একচুয়ারিয়াল সায়েন্সে বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম অধ্যয়নের জন্য প্রেরণের উদ্যোগ গ্রহণ করেছে। একচুয়ারি তৈরির পাশাপাশি বিমা বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ সম্প্রসারণের মাধ্যমে এই শিল্পে পেশাদারিত্বের বিকাশ ঘটাতে হবে। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি এদেশে বিমা খাতে দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জেনে আনন্দিত হবেন যে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন বঙ্গবন্ধু সুরক্ষা বীমা সহ বেশ কিছু নতুন বীমা পণ্য চালু করেছে। শিক্ষার্থীদের পিতামাতা বা অভিভাবকের মৃত্যুতে যাতে শিক্ষা জীবন ব্যাহত না হয় সেজন্য বঙ্গবন্ধু শিক্ষা বীমা চালুর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোনো শিক্ষার্থীর পিতামাতা বা অভিভাবক যদি মৃত্যুবরণ করে বা অক্ষম হয়ে পড়ে তাহলে প্রত্যেক শিক্ষার্থী মাসে নির্দিষ্ট অঙ্কের বীমা সুবিধা পাবে, যা শিক্ষার্থীর 18 বছর বয়স পর্যন্ত চলমান থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ইতিমধ্যে প্রবাসীদের বীমার সুবিধার আওতায় আনা হয়েছে। পরিশেষে বীমার সুফল সকলের নিকট পৌঁছাতে প্রত্যয় ব্যক্ত করে জাতীয় বীমা দিবস 2021-এর অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এবং উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বীমা দিবস 2021 সফল হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অনুষ্ঠানের এই পর্যায়ে শেখ কবির হোসেনকে সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অনুষ্ঠানের সভাপতি মাননীয় অর্থমন্ত্রী জনাব মুস্তফা কামাল এমপি, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, সংসদ সদস্যবৃন্দ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সিনিয়র সচিব মহোদয়, সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, IDR এর চেয়ারম্যান সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার ইন্স্যুরেন্স বীমা পরিবারের সর্বস্তরের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বীমা পরিবার থেকে আপনাদের সবাইকে, উপস্থিত সবাইকে জানাই অভিনন্দন। আজ মহান বীমা জাতীয় দিবস দ্বিতীয়বারের মতন আমরা পালন করছি। জাতির পিতা এই দিন 1961 সালে আলফা ইন্স্যুরেন্সে যোগ দিয়েছিলেন। সেই দিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন জাতীয় বীমা দিবস হিসেবে। গতবার মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারও আমরা প্রধান অতিথি হিসেবে পেয়ে আনন্দিত, উৎসাহিত, অনুপ্রাণিত। বঙ্গবন্ধু কন্যা, আপনাকে আমাদের এই বীমা পরিবারের 12 লক্ষ সদস্যের পক্ষ থেকে আমি জানাই প্রাণ ঢালার অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আপনার সফলতা অনেক, আন্তর্জাতিকভাবে বহুবার প্রশংসিত হয়েছে। ব্যবসা বাণিজ্যের চাকা চালু রেখে করোনা মহামারী মোকাবেলা করেছেন এবং করোনার টিকা বহু উন্নত দেশে পাওয়ার আগেই আমাদেরকে দিয়েছেন। সবই এক বিরল ঘটনা এবং আমিও টিকা নিয়েছি। আমি জানতে পারলাম, পরশু শুনলাম, আমি ঘরের ভিতরেই থাকি, টেলিভিশনে দেখলাম, আমরা বাঙালিরা অর্থাৎ বঙ্গবন্ধুর বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশে অন্তর্ভুক্ত হয়েছে। এটা দেশের জন্য বড় অর্জন, এটা জাতির জন্য বড় অর্জন। এই বৃদ্ধ বয়সে এটা দেখে গেলাম, এটাই আমার মনে শান্তি। বঙ্গবন্ধু কন্যা, এটা আপনার সঠিক নেতৃত্বের জন্য সম্ভব হয়েছে। আমি আমার পক্ষ থেকে তথা বীমা পরিবারের পক্ষ থেকে
তথা একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে আপনাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা অভিনন্দন। আপনি দীর্ঘায়ু হন এবং বাংলাদেশে অর্থাৎ বঙ্গবন্ধু সোনার বাংলায় গড়ার জন্য আল্লাহ আপনাকে যেন সেই শক্তি দেয়। মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জাতির পিতা দেশে এসে সংবিধান সহ যে সকল গুরুত্বপূর্ণ কাজগুলি করেছিলেন তার মধ্যে একটি ছিল বীমা খাত সংস্কারকরণ। তিনি এই খাতকে ভালোবাসতেন এবং তিনি বুঝেছিলেন যে এই খাতই দেশকে দিতে পারে, অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে পারে, পাশাপাশি জনগণ এবং তাদের জীবনের এবং সম্পদের নিরাপত্তা দিতে পারে। তাই তিনি এই জীবন বীমা সাধারণ বীমা কর্পোরেশন ও দক্ষ জনবল সৃষ্টির জন্য বীমা একাডেমি করে গিয়েছিলেন। তারপর থেকে আপনি ক্ষমতায় আসার আগ পর্যন্ত এই সেক্টরটি সম্পূর্ণভাবে অবহেলিত ছিল। পুরাতন সেই ব্রিটিশ আমলের আইন দ্বারা পরিচালিত হচ্ছিল বীমা সেক্টর। আপনি ক্ষমতায় এসে 2010 সালে বীমা অ্যাক্ট, 2011 সালে বীমা অথরিটি করেন। অথরিটি করার পর বীমা সেক্টরটি ধীরে ধীরে এগিয়ে চলছে। দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার করতে সময় লাগছে। অথরিটির সঙ্গে আমরা অ্যাসোসিয়েশন মিলেমিশে কাজ করছি এবং বীমা সেক্টরকে এগিয়ে নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, মানুষের বীমার প্রতি আস্থা ফিরে আসছে এবং নতুন নতুন আইন ও সংস্কার হচ্ছে। বর্তমানে বীমা দাবি পরিশোধ হচ্ছে নিয়মিতভাবে। মাসে দুবার বীমা দাবি পরিশোধ হচ্ছে। বঙ্গবন্ধু আশার আলো এই স্লোগান নিয়ে প্রতি মাসে দুবার বুধবার পরিশোধ হচ্ছে এবং এই বুধবারকে আইডিআরে নিয়েছে, যেহেতু বঙ্গবন্ধু বুধবার দিনে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য এই দিনটাকে তারা নিয়ে নিচ্ছে এবং এই দিনে তারা বীমা দাবি, সকল কোম্পানির বীমা দাবি পরিশোধ হচ্ছে। কোনো কোম্পানি মৃত্যু দাবি 4 থেকে 7 দিনের মধ্যে পরিশোধ করছে। আমরা দেখতে পেয়েছি, আপনিও দেখেছেন হয়তো। এখন আর জীবন বীমার পলিসি ল্যাপস বা তামাদি হচ্ছে না। অগ্নি বীমার দাবি হার কমে এসেছে। বঙ্গবন্ধু সুরক্ষা বীমা চালু হয়েছে, যার মাধ্যমে একজন লোক যদি তার কোনো অঙ্গহানি হয় সেও তার আর্থিক সুবিধা পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, অনেক সংস্কার হচ্ছে এবং আমি আশা করছি যে এটা ডেভেলপ হবে অবশ্যই। তবে আমি কয়েকটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বঙ্গবন্ধু একাডেমি করছিলেন এবং দক্ষ জনবল সৃষ্টির জন্য, কিন্তু একাডেমিতে সেটা এখনো পুরোপুরি একাডেমি হিসেবে মানে বর্তমান অবস্থা পরিপ্রেক্ষিতে দেশের যুগোপযোগী করা হয় নাই। এটাকে করা দরকার। দক্ষ জনবল ছাড়া কোনো সেক্টর আগাতে পারে না, কোনো দেশ আগাতে পারে না। এটা অত্যন্ত জরুরি। আপনি বলেছিলেন থার্ড পার্টি ইন্স্যুরেন্স বাতিল করার জন্য। থার্ড পার্টি ইন্স্যুরেন্স বাতিল হয়েছে এবং ইন্স্যুরেন্স অথরিটি তার বীমা প্রোডাক্ট বাতিল করেছে। কিন্তু দুঃখের বিষয়, এখন গাড়িওয়ালারা, গাড়ির মালিকরা, তারা কিন্তু বীমা ছাড়াই রাস্তায় চলছে। এডিবিএ সহায়তায় প্রাইভেট কোম্পানিগুলো ছাড়া সরকারি সংস্থাগুলোকে এটাকে মানে অটোমেশন করছে, অর্থাৎ ডিজিটালাইজেশন করছে। আমি মনে করি যদি প্রাইভেট কোম্পানিগুলোকে এর মধ্যে না নেওয়া হয়, যারা 70% ব্যবসা করে তাদেরকে যদি এর মধ্যে না নেওয়া হয়, তাহলে এই অটোমেশন বা ডিজিটালাইজেশন সফল হবে না। শ্রমিকদেরকে বীমা বাধ্যতামূলক থাকলেও কোম্পানিগুলো করে না। এই জন্য তদারকির দরকার আছে বলে আমরা মনে করি। সকল স্থাপনা বীমার আওতায় আনা দরকার। আইডিআরকে শক্তিশালী করা দরকার। আইডিআরে আপনি জেনে অবাক হবেন, আইডিআরে যারা আছে চাকরি করে 2011 সাল থেকে, তাদের এখনো স্থায়ীকরণ করা হয় নাই। যাদের চাকরি, আমিও চাকরি করতাম, চাকরি যদি স্থায়ী না হয় তাহলে কিন্তু আমার কাছ থেকে, আমি যখন চাকরি করতাম বা যে চাকরি করে তার কাছ থেকে কিন্তু সুফল বয়ে আনে না বলে আমি মনে করি। এই সমস্ত কাজগুলো হইলে আমি মনে করি যে ইন্স্যুরেন্স সেক্টর অনেক এগিয়ে যাবে এবং আপনি যে জিডিপিতে যে হার আমাদের, সেই হার আমি তো মনে করি পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে অনেক বেশি হবে বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার একটা বিশেষ অনুরোধ আছে আপনার কাছে। এই বয়সে আমি আপনার কাছে একটা অনুরোধ করব। সে অনুরোধটা হলো, জাতির পিতা বঙ্গবন্ধু
ইন্স্যুরেন্স সেক্টরে ছিলেন। আমিও সেই অফিসে গেছি, আমার বয়েস যাতে গেছি, আপনি জানেন আমি গেছি। আমার কাছে খুব কষ্ট লাগছে দেখে এবার যে বঙ্গবন্ধু এই সেক্টরের সঙ্গে জড়িত ছিলেন, বা ব্যবসা বাণিজ্য শিল্প কোনো সেক্টরের সঙ্গে কিন্তু তিনি এরকমভাবে জড়িত ছিলেন না। এবং এই সেক্টরটা সেদিক দিয়ে আমি মনে করি যে স্বাধীনতা আন্দোলনে এই সেক্টরের একটা বিরাট ভূমিকা বা তার একটা আছে, বঙ্গবন্ধু ইন্স্যুরেন্স অ্যান্ড দ্য স্বাধীনতা জড়িত। এবং সেই সেক্টরকে তখন দেয়া হলো বীমা দিবস, যেটা বঙ্গবন্ধুর সঙ্গে জড়িত আছে, সেই সেক্টরটাকে দেয়া হয়েছে খ ক্যাটাগরিতে। এটা যদিও আপনাদের সরকারের ব্যাপার, তবু আমার একটা অনুরোধ থাকবে, এই বৃদ্ধ বয়সে আমি মনে করি যে বঙ্গবন্ধুর সঙ্গে যার সম্পৃক্ত এবং বঙ্গবন্ধুর সঙ্গে সম্পৃক্ত বলে এটা এই দিবসটা পেয়েছে, অতএব সেটাকে ক ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। আপনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে আর আপনি উপস্থিত হয়েছে। আমি আশা করব ভবিষ্যতেও আপনি আমাদের অনুষ্ঠানগুলোতে উপস্থিত হবেন। আমি একটু সময় বেশি নিলাম, কারণ আমাদের যে গতবার 3 জন বক্তব্য দিয়েছিল, এবার আমি একজন দিচ্ছি আর কি। আর আপনার কাছে আমি আশা করব এই সেক্টরকে আগে যেরকম সবসময় আপনি ভালোবাসতেন, বঙ্গবন্ধু, আমরা বঙ্গবন্ধু পরিবারের সদস্য, অর্থাৎ ইন্স্যুরেন্স পরিবারের সদস্য, আপনিও আমাদের এই ইন্স্যুরেন্স পরিবারের সদস্য। সবশেষে আমি বলতে চাই যে আজকে আমাদের ইন্স্যুরেন্স পরিবারের যারা আছে তাদের প্রতি এই মুজিব বর্ষে আজকের এই দিনে 1 মার্চ, এই মার্চ মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মার্চ মাসে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন, এই মার্চ মাসে স্বাধীনতা দিবস, এই মার্চ মাসে 7ই মার্চ অর্থাৎ সেই রেসকোর্স ময়দান, আর এই মাসে হলো বীমা দিবস, জাতীয় বীমা দিবস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের 1 দিন এবং এই দিবসের মুজিব বর্ষে আমি আমার বীমা পরিবারের সকল সদস্য, সর্বস্তরের সকল সদস্যের প্রতি আমি আহ্বান জানাই এই বঙ্গবন্ধু কন্যার সামনে, যে আমরা বঙ্গবন্ধু আত্মার শান্তি পাবে যদি আমরা এই সেবা, যদি আমরা এই অঙ্গীকার করি যে সেবাই আমাদের অঙ্গীকার এবং বীমা হোক সবার। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। এবারে প্রদর্শিত হবে বীমা শিল্পের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। সময় 7 অক্টোবর 1958। সামরিক শাসন জারির পর রাজনীতি নিষিদ্ধ হয়। গ্রেফতার হন বাঙালির নেতা শেখ মুজিব। জেল থেকে বের হয়ে যোগ দিলেন চাকুরিতে তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে আঞ্চলিক প্রধান হিসেবে। রাজনীতিতে নিষিদ্ধ থাকলেও শেখ মুজিবের কার্যক্রম বন্ধ ছিল না। চাকরির সুবাদে ছুটে বেড়ালেন দেশের বিভিন্ন প্রান্তে, সুসংগঠিত করলেন আওয়ামী লীগকে। নির্বাচনে বাঙালির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বঙ্গবন্ধু বুঝতে পারেন কখন চূড়ান্ত ঝুঁকি নিতে হবে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা অধিকার চায়। মুক্ত স্বদেশে ফিরে এসে জাতির পিতা পূর্ব অভিজ্ঞতায় বীমা খাতকে সুসংগঠিত করেন। ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি জাতীয়করণ করেছি। আগে ছিল কয়েকজনের, এখন হয়েছে জনসাধারণ। আমি তো বাংলার গরিবের জন্য করতে চাই। বাংলার গরিব আমার পিছনে দাঁড়িয়েছে বারবার। আমি তো বাংলার গরিবের জন্য সংগ্রাম করতে চাই এবং বাংলার গরিবের পাশে থেকে আমি মরতে চাই এবং তাদের ভালোবাসা নিয়ে মরতে চাই। এর বেশি আমি আর কিছু জীবনে আমার কামনা না। সংকটে পড়া অসংখ্য মানুষের আস্থার নাম এখন বীমা। অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই খাতটি একসময় অবহেলিত থাকলেও এখন আমূল বদলে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আর দিক নির্দেশনায়। ৭২ বছর পর পুরনো আইন সংশোধন হয়েছে, গঠিত হয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। ব্যবস্থাপনায় ফিরেছে শৃঙ্খলা, গতি এসেছে কার্যক্রমে, অনলাইন হয়েছে অর্থ জমা আর বীমা দাবির লেনদেন। সাফল্যের এই ধারাবাহিকতায় মুজিব বর্ষে উদযাপিত হচ্ছে জাতীয় বীমা দিবস। পিতার অসমাপ্ত স্বপ্নের সোনার বাংলা করার পথে এগিয়ে চলছেন কন্যা শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী। বীমা পরিবারের একজন সদস্য হিসেবে যিনি বীমা খাতকে উপহার দিয়েছেন এক স্বর্ণযুগ। এই সময়ে লাইফ ও নন লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম বেড়েছে 126 ভাগের বেশি হারে।
বিমা দাবি পরিশোধের হার বেড়েছে 53.5 ভাগ। একই সাথে গত এক যুগে গ্রাহক সংখ্যা বেড়েছে 51 ভাগ। IDRA কেন্দ্রীয় তথ্য ভান্ডারের সাথে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে সকল বিমা কোম্পানিকে। বিমার মাধ্যমে যে মানুষ একটা মানে দুঃসময় একটা বিরাট সাহায্য পায়, এই বিষয়টা মানুষের সামনে তুলে ধরা এবং এ ব্যাপারে যথেষ্ট সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। সেপ্টেম্বর 2020 এক দুর্ঘটনায় প্রাণ হারান জয়নাল আবেদিন। রেখে যান স্ত্রী আর 2 সন্তানকে, যাদের দিন কাটছিল উদ্বেগ আর উৎকণ্ঠায়। এরই মাঝে আশার আলো হয়ে এলো জয়নালের রেখে যাওয়া জীবন বীমা, যা দ্রুত নিষ্পত্তি হয়। নতুন করে সাহস ও শক্তি পেল পরিবারটি আগামীর পথ চলায়। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি অনেক বড় বিপদে পড়ছি। তখন আর কি আমি বিমার টাকাটা পাইয়া আমি একটা সঞ্চয়পত্র রেখে দিয়েছি, মানে ওই যে পোস্ট অফিসে টাকাটা রাখছি, তো ওটা দিয়ে আর কি আমি চলতেছি। বয়লার বিস্ফোরণে শুধু কারখানা নয়, পুড়ে ছাই হয়েছিল ওয়াহিদুর রহমানের আত্মবিশ্বাসও। কিন্তু সর্বশান্ত হতে হয়নি। নির্ধারিত সময়ে পেয়েছেন বিমার টাকা, যা দিয়ে এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছেন এই উদ্যোক্তা। অগ্নি দুর্ঘটনার কারণে আমার কারখানায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। দ্রুত বিমা নিষ্পত্তির কারণে আমার ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে। গৌরবের বছরটিকে সম্মান জানাতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে IDRA নিয়েছে বিশেষ কিছু উদ্যোগ। কর্তৃপক্ষের দপ্তরে স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু কর্নার। বঙ্গবন্ধু আশার আলো বিমা দাবি পরিশোধের প্রয়াস অনুষ্ঠানে মৃত্যু দাবি পরিশোধের মাধ্যমে হাসি ফোটানো হয় বিধবা এবং এতিমদের মুখে। অকালে পিতামাতা হারানো শিক্ষার্থীদের লেখাপড়া সচল রাখতে সরকারের অর্থায়নে চালু করা হচ্ছে বঙ্গবন্ধু শিক্ষা বীমা। পিতামাতা মৃত্যু বা পঙ্গুত্ব বরণ করলে এই বীমা সচল রাখবে শিক্ষার্থীদের লেখাপড়া, কমবে শিক্ষায় ঝরে পড়া। চালু হতে যাচ্ছে বুদ্ধি প্রতিবন্ধীদের বীমা। দুর্ঘটনা কবলিতদের জন্য চালু হয়েছে বঙ্গবন্ধু সুরক্ষা বীমা। খেলোয়াড়দের জন্য বঙ্গবন্ধু স্পোর্টসম্যান কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স। মহতী এসব উদ্যোগ বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণের একটি ধাপ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেয়া সাহসী উদ্যোগের সারথি বীমা পরিবার। সরকারের মেগা প্রকল্পগুলোতে সাধারণ বীমা কর্পোরেশনের মাধ্যমে বীমা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জীবন বীমা কর্পোরেশনের মাধ্যমে বিদেশগামী প্রবাসীদের বীমার আওতায় আনার কার্যক্রম চালু করা হয়েছে। সেই দিন খুব দূরে নয় যেদিন দেশের সব মানুষই বীমার আওতায় আসবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে করোনা মহামারীর ধাক্কা সাফল্যের সাথে মোকাবেলা করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর আপনার দেখানো পথে, যেখানে প্রতিটি জীবন হবে আনন্দময় ও নিরাপদ। মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সোনা। সম্মানিত অতিথিবৃন্দ, এবার বীমা খাতে বিশেষ অবদানের জন্য বীমা ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষা বীমা পলিসির সনদ হস্তান্তরের অনুমতি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ করছি। আমি বীমা খাতে বিশেষ অবদানের জন্য বীমা ব্যক্তিত্বদের সম্মাননা এবং শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষা বীমা পলিসি সনদ হস্তান্তরের জন্য অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে সম্মতি প্রদান করছি। আপনাদের ধন্যবাদ। অনুমতি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সম্মাননা প্রদান করছেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আ.হ.ম মুস্তফা কামাল, FCA MP। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের নাম। প্রথমে মরহুম নজরুল হক সিদ্দিকী। মরহুম নজরুল হক সিদ্দিকী 1927 সালের 26 অক্টোবর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। 1952 সালের ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং সেই বছরই
তিনি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এবং ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মরহুম নজমুল হক সিদ্দিকীর পক্ষে সম্মাননা গ্রহণ করছেন তার কন্যা জনাব পারভিন সিদ্দিকা। এর পরবর্তী সম্মাননা প্রাপ্ত ব্যক্তি হচ্ছেন মরহুম মোহাম্মদ আব্দুল মজিদ। মরহুম মোহাম্মদ আব্দুল মজিদ 1940 সালে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। জনাব মজিদ 1970 সালে তৎকালীন মুসলিম ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। তিনি বিমা দাবি পরিশোধের ক্ষেত্রে প্রত্যাখ্যাত, বিমা দাবির বিষয়ে পুনঃ বিবেচনা, আপিল আবেদনের বিবেচনা করা সম্পর্কিত সেবামূলক কাজে জড়িত ছিলেন। মরহুম মোহাম্মদ আব্দুল মজিদের পক্ষে সম্মাননা গ্রহণ করছেন তার জামাতা জনাব মোহাম্মদ তারেক FCA। এর পরবর্তী ব্যক্তি হচ্ছেন মরহুম M মঈদুল ইসলাম। মরহুম M মঈদুল ইসলামের পক্ষে সম্মাননা গ্রহণ করছেন তার ভ্রাতা ইঞ্জিনিয়ার FR খান। এরপরে পুরস্কারপ্রাপ্ত সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন জনাব মোহাম্মদ লুৎফর রহমান মিয়া। সম্মাননা গ্রহণ করছেন জনাব মোহাম্মদ লুৎফর রহমান মিয়া। সম্মানিত সুধীমণ্ডলী, শিক্ষার্থীদের বিমা সুবিধার আওতায় নিয়ে আসার জন্য সরকার পাইলট ভিত্তিতে এবছর থেকে বঙ্গবন্ধু শিক্ষা বিমা প্রবর্তন করেছে। প্রাথমিক পর্যায়ে সারা দেশের 50,000 শিক্ষার্থীকে বিমা সুবিধা প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 4 জন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শিক্ষা বিমার সনদ তুলে দেবেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আ.হ.ম মোস্তফা কামাল FCA MP। সনদ গ্রহণ করছে নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ময়মনসিংহের 5ম শ্রেণীর ছাত্রী আফিয়া ফাহমিদা প্রতিভা। এরপরে আসছে IET সরকারি উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ থেকে আগত 6ষ্ঠ শ্রেণীর ছাত্র রায়ান মোস্তফা রাহাত। এরপরে আসছে বীরশ্রেষ্ঠ মতিউর নগর দাখিল মাদ্রাসা নরসিংদী থেকে 10ম শ্রেণীর ছাত্রী ইশরাত জাহান ইকমা। এরপরে আসছে গাজীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ গাজীপুর থেকে আগত 12শ শ্রেণীর ছাত্র মোহাম্মদ কাউসার হাসান ভূঁইয়া। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আজকের অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আ.হ.ম মোস্তফা কামাল FCA MP কে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিমা দিবস 2021 উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি, বর্তমান প্রজন্মের কিংবদন্তি, আধুনিক বাংলাদেশের উপকার এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশের সর্বকালের সর্বসেরা প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সবাই উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ এবং সুধীবৃন্দ, অনেকে আছেন আমাদের সংসদ সদস্য, জাতীয় সংসদে আমার সহকর্মীবৃন্দ এবং ক্যাবিনেটে আমার সহকর্মীবৃন্দ। এছাড়া ইন্স্যুরেন্স শিল্পের সাথে যারা সম্পৃক্ত, যারা বিভিন্নভাবে জড়িত আছেন, তারাও আজকে এখানে উপস্থিত। আমরা আমাদের সবাইকে একত্রে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা আনন্দিত। আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে গভীর ভক্তি ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি তাকে, যিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হিজল তমালের ছায়ায় চিরনিদ্রায় শায়িত আছেন, বাঙালির মানুষ লোকে স্বাধীনতার বাসনা সঞ্চালক, বাঙালির বরপুত্র, সোনার বাংলা স্বপ্নচারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মৃত্যুঞ্জয়ী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি শহীদ বঙ্গমাতা সহ 15 আগস্টের কালো রাতিতে আমরা যাদেরকে হারিয়েছি সকল শহীদদের আমি আজকে এই দিনে স্মরণ করি এবং পরম করুণা আল্লাহর কাছে আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আরও স্মরণ করছি বঙ্গবন্ধুর সুযোগ্য সহকর্মীরা যারা জাতীয় নেতা আমাদের, আপনারা জানেন তাদেরকে জেলখানায় অমানবিকভাবে হত্যা করা হয়েছে। আমি তাদেরকে স্মরণ করি। আমি স্মরণ করি কোভিড-19 মহামারীর কারণে আমরা যাদেরকে অকালে হারিয়েছি তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমি জানাই সমবেদনা এবং মহান আল্লাহর কাছে আমি তাদের হত্যার মাগফিরাত কামনা করি। সুপ্রিয় উপস্থিতি, আসলে বিমা একটি ট্রানজ্যাকশন বেসড লেনদেন। বিমা যখনই যার প্রয়োজন হয় তারাই সেই বিমা গ্রহণ করেন এবং তাদের কর্মকাণ্ড চালিয়ে যান। আমরা যদি বিশ্বের অর্থনীতি দেখি, বিশ্বের অর্থনীতিতে আমরা লক্ষ্য করে যদি আমরা দেখতে পাই প্রাগৈতিহাসিক যুগ থেকেই সারা বিশ্বে বিমা কিন্তু প্রচলন আছে বিভিন্নভাবে, বিভিন্ন দেশে বিভিন্ন আকারে। মানুষ যখন পৃথিবীতে আসে নাই তখন বিমার প্রয়োজন ছিল না, আর মানুষ আসার পরেও বিমার প্রয়োজন ছিল না। কারণ মানুষ, আমাদের আধুনিক মানুষ যাদেরকে আমরা বলি হোমোসেপিয়ান্স, এই হোমোসেপিয়ান মানুষ 40,000 বছর আগে পৃথিবীতে আসে। কিন্তু পৃথিবী তখন ছিল বরফে ঢাকা, আর্থিক কর্মকাণ্ড কোনো ছিল না, সেই জন্য আর্থিক কর্মকাণ্ড নেই, আমাদের বিমারও প্রয়োজন ছিল না। এখন থেকে 10,000 বছর আগে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল মাত্র 4,50,00,000। সেটা প্রথম 100 কোটি হয়, আরও 18,000 অনেক পরে মাত্র 200 বছর আগে, এখন থেকে 200 বছর আগে আমরা প্রথম 100 কোটি মানুষ দেখতে পাই পৃথিবীতে। পরবর্তীতে 1930 সালে আমরা 300 কোটি মানুষ দেখতে পাই। 1960 গিয়ে আমরা দেখতে পাই 400 কোটি মানুষ, এবং সেটা বেড়ে আজকে 780 কোটির মতো মানুষ সারা পৃথিবীতে বসবাস করে। মানুষ, আমি আগেই বলেছি 40,000 বছর আগে আমাদের আধুনিক মানুষ এরাই আস্তে আস্তে পৃথিবীতে মাইগ্রেট করে বিভিন্ন অঞ্চলে, এবং সেখানে যেখানে একটু উঁচু জায়গা, টেম্পারেট ক্লাইমেট, যেখানে বরফ ছিল না, বরফ আসবে না, সেই জায়গায় তারা বসবাস শুরু করে। তারা প্রথমে বেছে নেয় জীবিকার তাগিদে, তারা বেছে নেয় মিডল ইস্টের আমরা দেখতে পাই লেবানন, জর্ডান, মিশর এবং ইরাকের টাইগ্রিস নদীর এপার ওপার। টাইগ্রিস নদীর এপার ওপার তখন এখন থেকে 5,000 বছর আগে ছিল শস্যক্ষেত্র, কারণ তখন আধুনিক কৃষির প্রচলন হয়, এবং আধুনিক কৃষি প্রচলন হওয়ার পর যখন টাইগ্রিস নদীর এপার ওপার ইরাকের যখন কৃষি শুরু হয় তখন সেটাকে বলা হতো বেবিলন শহর। সেই বেবিলন শহর থেকেই আমরা প্রথম বিমা দেখতে পাই, বিমার প্রচলন। যেহেতু ফসল উৎপাদিত হচ্ছে অনেক বেশি, এবং সেই ফসল এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশনের প্রয়োজন ছিল, সেই কারণেই বিমার প্রয়োজন। মেরিন ইন্স্যুরেন্স আমরা এইভাবে দেখতে পাই সেই টাইগ্রিস নদীর এপার ওপার থেকে, ইরাকের বেবিলন শহর থেকে। তার পরবর্তীতে আমরা দেখেছি একই সময়, অলমোস্ট কাছাকাছি সময়, ইটালি এবং গ্রিস বিমার প্রবর্তন ছিল, এবং বিমা যাত্রা শুরু করে বিভিন্নভাবে, এবং তারা আরও বড় পরিসরে শুরু করে। ইংল্যান্ডে আমরা বিমা দেখতে পাই যখন ইংল্যান্ডের গ্রেট ফায়ার 1966 সালে যে বড় আগুন হয়েছিল, সেই আগুনের পরে আমরা দেখতে পাই সেখানে তার বিমা প্রচলন। এবং তার পরবর্তীতে 1769 সালে যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়, সেই শিল্প বিপ্লবের পরে তাদের অর্থনীতিতে অনেক শক্তিশালী, অনেক বেগবান তারা লক্ষ্য করে, এবং সেই শক্তিশালী অর্থনীতিকে ধরে রাখার জন্য তাদের বিমারও প্রয়োজন হয়। তখন লয়েডস ইন্স্যুরেন্সের হাত ধরে ইংল্যান্ডে বিমার প্রচলন শুরু হয়। লাইফ, ফায়ার এবং মেরিন তিনটে সেখানে
শুরু হয়। আমেরিকায় প্রথম আমরা বিমা দেখতে পাই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তার হাত ধরে, যখন শিকাগো গ্রেট ফায়ার এবং স্যান ফ্রান্সিসকোর যে আর্থকোয়েক এরপর থেকে সেখানে বিমা প্রচলন শুরু হয়। সেখানে লাইফ, মেরিন, ফায়ার অ্যাজ ওয়েল এজ হেলথ ইন্স্যুরেন্স এগুলো যাত্রা শুরু করে। তো আমাদের এখানে আপনারা লক্ষ্য করবেন যে আমরা গত 10 বছর আমাদের অর্থনীতিতে যেভাবে শক্তিশালী, আমরা অর্থনীতিকে শক্তিশালী করেছি, অর্থনীতিকে যতটা বেগবান এবং যতটা গভীরতা বাড়াবার দরকার আমরা সেভাবেই আমরা বাড়িয়ে যাচ্ছি। এবং আল্লাহর রহমতে আপনারা এর মাঝে লক্ষ্য করেছেন, আমরা একটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে জাতির পিতা দেখানোর পথেই একের পর এক তিনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং একটার পর একটা আমরা রূপান্তরিত হচ্ছি এক ধাপ থেকে আরেক ধাপে। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। আমরা জানেন পরশুদিন আমরা ইউনাইটেড নেশনস থেকে আমরা ছাড়পত্র পেয়েছি। আমরা স্বল্প উন্নত দেশ না, আমরা এখন উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশের কাতারে আমাদের সাথে আছে, এই উন্নয়নশীল দেশের কাতারে আমাদের সাথে আছে চায়না, ভারত, মালয়েশিয়া, এই জাতীয় দেশসমূহ, তাদের কাতারে আমরা আজকে উন্নীত হয়েছি। আমরা এর আগে গত 10 বছর যে কথা বলতেছিলাম, 10 বছর আমরা জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করেছি 178%, এবং সেটি সারা বিশ্বের সবার উপরে। 10 বছর সারা বিশ্বের সবার উপরে আমরা ছিলাম। এবং পাশাপাশি আমাদের মাথা পিছু আয় আমরা এই একই সময়ে আমরা অর্জন যা করেছি সেই অর্জন সমান ছিল চায়না এবং ভারতের সমান। তো আমরা আমাদের অর্থনীতির এলাকায় আমরা কিন্তু যে অবস্থানে আমরা আসছি, আমরা এখন সঙ্গত কারণেই বলতে পারি সময় এখন বাংলাদেশের। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের অবশ্যই ধন্যবাদ দেব তার গতিশীল নেতৃত্বে। তিনি অর্থনীতিবিদ নন, কিন্তু তিনি থিওরিটিক্যালি অর্থবিদ না হলেও তিনি কিন্তু বাস্তব জীবনে তিনি অর্থনীতিবিদ চাইতে আরও অনেক শক্তিশালী। তিনি আমাদের সবসময় স্বপ্নের কথাগুলো বলে দেন, কীভাবে এগোতে হবে তাও বলে দেন। তিনি আমার বিশ্বাস সেগুলো পেয়েছেন মাননীয় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু থেকে। তো আমরা সবসময় বলে আসি, তিনিও বলেন জাতির পিতা দেখানোর পথেই তিনি আমাদের নির্দেশনা দিচ্ছেন। জাতির পিতা নির্দেশিত পথে তিনিও নির্দেশিত এবং আমাদেরকে নির্দেশনা দিয়ে আমাদেরকে আরও এক স্তর থেকে অন্য স্তর থেকে অন্য স্তর তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমাদের স্বপ্ন আমরা 2030 সালের মাঝে বাংলাদেশের ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করব ইনশাআল্লাহ, এবং 2041 সালে আমরা সারা বিশ্বে উন্নত দেশ যারা তাদের সাথে আমরা একই কাতারে আমরা সামিল হব ইনশাআল্লাহ। এটি সময়ের ব্যাপার, অন্য কোনো দুশ্চিন্তা করার কোনো ব্যবস্থা নেই। আমরা এইভাবে লক্ষ্য করি যে আমাদের মিডিয়ান এজ অফ দি পপুলেশন ইজ অনলি 23-24 আমাদের মিডিয়ান এজ অফ দি পপুলেশন। আর এই মিডিয়ান এজ কম হওয়ার কারণে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এটা আমরা পাবো আমরা 64 সাল পর্যন্ত, 2064 সাল পর্যন্ত আমরা সেটা পাবো। এত লম্বা সময় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কোনো দেশ পাইনি। আমরা সৌভাগ্যবান, আমরা সেটা অর্জন করতে পারবো। আর আমাদের এই দেশের সবচেয়ে শক্তি হচ্ছে আমাদের মানুষ, আমাদের জনগোষ্ঠী হচ্ছে সবচেয়ে শক্তিশালী মানুষ। এরা খুব ফ্লেক্সিবল, কখনো রেজিলিয়েন্ট, আবার কখনো অ্যাগ্রেসর। প্রয়োজনে রেজিলিয়েন্স দরকার সেটা রেজিলিয়েন্ট সে অবস্থায় চলে যান, আবার পাশাপাশি যখন প্রয়োজন হয় তারা কিন্তু গুরু দায়িত্বে যান।
অবস্থা মোকাবিলা করতে জানে, তাদের এই অবস্থাগুলো আছে। আপনারা লক্ষ্য করেছেন এবারও যখন কোভিড-19 প্যান্ডেমিক যখন সারা বিশ্বকে কাঁপিয়ে ছাড়ে, সেখানে আমাদের দেশে আমরা কিছুটা আমরা সেটা অনুভব করেছিলাম, কিন্তু আমরা বেশি অনুভব করতে হয় নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি খুব অল্প সময়ের মাঝে in no time she has taken a decision that this is the time we must do something for the people, এবং আমাদের তাগিদ দিলেন মানুষের জন্য কাজ করো, মানুষকে খাবার দিতে হবে, মানুষের হাতে টাকা পৌঁছে দিতে হবে, মানুষের যারা চাকরি হারিয়েছে তাদের চাকরি রাখতে হবে, এবং যাদের ব্যবসা হারিয়েছে ব্যবসা তাদেরকে সেখানে ধরে রাখতে হবে, কেউ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই যে তার চিন্তা, সেটা কেউ কিন্তু চিন্তা করে না, পৃথিবীর কোনো দেশ চিন্তা করে না, এখন চিন্তা করছে। আমরা এক্সপানশনারি মনিটারি পলিসি আমরা পাস করেছি, কারণ তিনি নির্দেশ দিয়েছেন আমাদেরকে যে তোমাদের পলিসি পার্সপেক্টিভে পলিসি শুড বি মনিটারি এক্সপানশনারি পলিসি। আর পাশাপাশি সেখানে ইনসেন্টিভ ছিল আমাদের ফিসক্যাল যে মেজার্স থেকে, সেখান থেকেও আমরা সুবিধাগুলো পেয়েছি। একদিকে ফিসক্যাল মেজার্স দিয়ে, একদিকে মনিটারি পলিসি দিয়ে, এই দুইটা সাপোর্ট দিয়ে তিনি আমাদের অর্থনীতিকে শক্তিশালী রেখেছেন। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো সরকারি সাহায্য পৌঁছাবার আগেই দেশের মানুষ একে অপরকে, এক বাড়ির মানুষ আরেক বাড়ির মানুষকে, অথবা একই বাড়ির মানুষ এক ঘর থেকে আরেক ঘরের মানুষকে যে পরিমাণ সেবা, যে পরিমাণ সাহায্য করা দরকার তাকে করে যাচ্ছিল। তো এটা একটি অসাধারণ ঘটনা। এই দেশের মানুষ এরা মানবিক কারণগুলো যখন হয়, আমরা যখন দেখেছি বন্যা হয়, ঝড় তুফান, এই সমস্ত জিনিস যখন আসে, প্রাকৃতিক দুর্যোগ যখনই আসে, সেগুলো এখানে স্থায়িত্ব পায় না, স্থায়ী হয় না, কারণ দেশের মানুষ সেগুলোকে মোকাবেলা করতে জানে। সেই কারণে সেগুলো এখানে খুব কষ্ট দিয়ে মানুষকে, সেটা ঠিক না। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ধন্যবাদ জানাবো, তিনি আজকে আমাদের সময় দিয়েছেন। আমরা সবাই এটা স্বীকার করতে হবে আমাদেরকে, যেই দেশের অর্থনীতি যত শক্তিশালী, সেই দেশের বিমা খাত তত শক্তিশালী। বিমা খাতটি হচ্ছে আমাদের একটি আয়না, আমাদের অর্থনীতির আয়না হচ্ছে আমাদের বিমা খাত। আমরা কতটা এগুলাম, কতটা শক্তিশালী আমরা অর্থনীতিতে, তার প্রতিফলন অবশ্যই বিমা খাত থেকে আমরা দেখতে পাই। তো আমরা বিশ্বাস করি বিমা খাত গত 10 বছরে মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে দায়িত্বভার গ্রহণ করার পর আমরা এতক্ষণ আমাদের থেকে পরিসংখ্যান পেয়েছি, আমরা অনেক দূরে গিয়েছি, কিন্তু আমাদের আরও অনেক দূরে হতে হবে। কারণ এখনও আমাদের এই বিমা খাতে আমাদের যে পরিমাণ সক্ষমতার জায়গা এবং যে পরিমাণ আমাদের এগোবার কথা, আমরা সেই পরিমাণে এগোতে পারি নাই। সেই জন্য আমাদের হরাইজন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যালি আমাদের দুই রকমভাবেই আমাদেরকে অনেক ডিফেন্ডিং করতে হবে। আমাদের ইন্স্যুরেন্স খাতকে অনেক গভীরতা বাড়াতে হবে, অনেক শক্তিশালী করতে হবে। আমরা আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, এই সমস্ত প্রোডাক্টগুলোকে গভীরতমভাবে আরও গভীর করে কীভাবে গভীরতা বাড়ানো যায়, সেই কাজগুলো করে আমরা মনে করি যে সেটা সম্ভব। আমাদের যদি একদিকে প্রমোশন, বিজনেস প্রমোশন, আরেকদিকে হলে বিজনেস রেগুলেশন, এই প্রমোশন এবং রেগুলেশনের মাঝে একটা ইন্টারলিঙ্ক আমরা খুঁজে বের করে সেই কাজটা আমাদের করতে হবে। আর যে খাতে আমরা এখন শুরু করি নাই, আমরা স্বাস্থ্য খাতে এখন শুরু করি নাই। স্বাস্থ্য খাত পৃথিবীর শক্তিশালী বিমাদের মাঝে ইভেন লয়েডসের উপরে স্বাস্থ্য খাতের অবদান। তো আমরা মনে করি যে এই খাতটি সহ অন্যান্য খাতে আমাদের যে জায়গা আমাদের এখনও আমরা হাত দিই নাই, সেখানে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের এখন সকল সরকারি যে সমস্ত প্রপার্টি আছে, আমরা এগুলোকে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। আমরা পাশাপাশি এটা আমরা যখন ইন্স্যুরেন্সের কোনো আর্টিকেল পড়বেন বা কোনো বই পড়বেন, আপনারা দেখবেন প্রত্যেক দেশেই শক্তিশালী দেশ যারা এবং যারা উন্নত বিশ্বের দেশ, তারা প্রত্যেকেই তাদের সমস্ত সম্পদেই তারা কাভার করে রাখে। জীবন হোক, মেরিন হোক, ফায়ার হোক,
তার সকল সম্পদ তারা সবসময় ইন্স্যুরেন্স কাভারেজের আওতায় নিয়ে আসে। তো আমাদের এখানে প্রিমিয়ামটা আমাদের কমাতে হবে। আমাদের এখানে কিছু কিছু ক্ষেত্রে কি প্রিমিয়ামটা যদি আমরা কমান, আমরা নিজেরা বসে কনসালটেন্টস এমপ্লয় করেন এবং কত প্রিমিয়াম হলে পরে আমরা সবাই লাইফ আমাদের ইন্স্যুরেন্স কাভারেজ ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসতে পারি, সেটা আমরা দেখেন। ঠিক একই রকমভাবে আমাদের মেরিন ইন্স্যুরেন্সটা এখন আমাদের মোটামুটিভাবে এখন সুন্দর অবস্থানে আছে। ফায়ার ইন্স্যুরেন্সও আমাদের এখনও আমার মনে হয় যেই কাঙ্ক্ষিত স্বপ্ন, কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য এখন আমরা পৌঁছতে পারেন নাই। এই জন্য ফায়ার মেরিন দুটাকে আমাদের আরও একটু কাজ করতে হবে। আর লাইফের উপরে অনেক কাজ করা বাকি আছে। লাইফ ইন্স্যুরেন্স আমাদের অনেক দূর নিয়ে যেতে পারে। আমি বলি আপনাদের অনেক দূর নিতে পারে। আপনি নিজেরাই বিশ্বাস করবেন যে আমরা যদি প্রিমিয়ামটাকে ইফেক্টিভলি মানুষের তাদের যে সক্ষমতা, এই সক্ষমতার আওতায় যদি নিয়ে আসতে পারেন তাহলে সেটা অনেক দূরে যেতে পারে। আর আমি শুধু আপনাদেরকে বলবো যে ইন্স্যুরেন্সগুলো আমরা এখন আরম্ভ করি নাই, সেগুলো আমরা আরম্ভ করব। আমরা গত বাজেট এবং তার আগের বাজেটেও আমরা এগুলো ঘোষণা দিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী ওগুলো তিনি সেই সময় আমাদের সম্মতি দিয়েছিলেন। আমি বিশ্বাস করি সেই সমস্ত খাতগুলো আমরা শুরু করলে আমাদের অটোমেটিক্যালি ইন্স্যুরেন্স খাতে সামষ্টিকভাবে আমাদের গতিশীলতা ফিরে আসবে এবং আমাদের সক্ষমতার জায়গা অনেক বাড়বে, আমাদের পরিধি অনেক বাড়বে। তো আমি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে আমরা ইন্স্যুরেন্সের যে ব্যালেন্স শিট যখন দেখি, আমরা এখন আগের তুলনায় এখনকার ব্যালেন্স শিটের শক্তি এবং ব্যালেন্স শিটের যে গুণগত দিক অনেক পরিবর্তন হয়েছে, অনেক ভালো হয়েছে। সুতরাং সেই জন্য আপনারা অবশ্যই ধন্যবাদ আমরা পাওয়ার জন্য। আমরা আপনাদের থেকে আরও চাই এবং আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সামনে আপনারা যারা আছেন এই বিমা খাতে, একটি বিমা কোম্পানিও চাইলেও কেউ লস করতে পারবেন না। এত শক্তিশালী আছে, এত শক্তিশালী অবস্থান আমাদের। এবং শুধুমাত্র প্লাগ করা, চেরি প্লাগিংয়ের মতো এগুলোকে শুধু প্লাগ করলেই আমরা চলতে পারেন, এখানে বেশি কষ্ট করতে পারেন। তো আমি মনে করি যে আপনাদের এখানেও প্রফেশনালিজম আস্তে আস্তে নিয়ে আসতে হবে, ম্যানেজমেন্টে নিয়ে আসতে হবে, অর্গানাইজেশনাল এরিয়াতে, তাহলে আপনারা আরও অনেক বেশি লাভবান হতে পারবেন। তো আপনারা একদিকে লাভবান হবেন, আরেকদিকে আমাদের সরকারের যে দায় দেনা, আমাদের যে পাওনা, সেটা আমাদেরকে বুঝিয়ে দেবেন। আমাদের পাওনা দিয়ে আমাদের থেকে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে পারি। তিনি যারা একদিন স্কুলে যেতে পারতো না, আজকে তাদের বাচ্চারা স্কুলে যায়, সব বাচ্চারা এখন স্কুলে যায়। বছরের প্রথমে তারা বই পায়। এখন যাদের ঘর ছিল না তাদেরকে ঘর করে দেওয়া হচ্ছে, যাদের জায়গা জমিন নাই তাদের জায়গা জমিনও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এবং এই কাজগুলো আমরা করি আমাদের থেকে সে অর্থ নিয়ে। আমাদের প্রান্তিক জনগোষ্ঠী মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন, যারা বঙ্গবন্ধু বলতেন, বঙ্গবন্ধু সারা জীবনের দুইটা স্বপ্ন ছিল। একটা স্বপ্ন ছিল আমাদের একটি ভৌগোলিক স্বাধীনতা, তিনি সেটা আমাদের দিয়েছেন। আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা। তিনি আর কি স্বপ্ন আমাদের দেখাতেন? তিনি সবসময় ভাবতেন এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। তো তিনি ভৌগোলিক স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে, কিন্তু তিনি আমাদেরকে আর্থিক স্বাধীনতা আমাদের দিয়ে যেতে পারেন না। তার সেই সুযোগ আমাদের তাকে আমরা দিই নাই। মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটি করছেন, তাকে আমরা সাহায্য করব যাতে জাতির পিতা রেখে যাওয়া কাজ, জাতির পিতা রেখে যাওয়া স্বপ্ন তিনি তার হাত ধরে এই দেশের মানুষ আমরা বাস্তবায়ন করতে চাই। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করব। আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের জীবন সুন্দর হোক, সকলের জীবন আল্লাহ রাব্বুল আলামিন অমীয় ধারায় নিয়ে আমাদের সবাইকে শান্তির পথে আমাদেরকে এগোতে সাহায্য করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। সম্মানিত সুধীজন, এবার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের উদ্দেশ্যে তার
দিক নির্দেশনামূলক মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। জাতীয় বিমা দিবস 2021 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মার্চ মাস, পয়লা মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মাসে আমরা পদার্পণ করেছি। আজকের দিনে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। বাংলাদেশকে তিনি মুক্ত করেছিলেন একটা লক্ষ্য সামনে নিয়ে, সেটা ছিল এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, উন্নত সমৃদ্ধ দেশ করবেন। আজকে এই পয়লা মার্চ আপনাদের সামনে উপস্থিত এমন একটি সময় যখন বাংলাদেশ আজ স্বীকৃতি পেয়েছে উন্নয়নশীল দেশ হিসেবে। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, স্বল্প দেশ তিনি করে গিয়েছিলেন, আর আমরা আজকে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। তার সারা জীবনের সংগ্রামই ছিল এদেশের দুঃখী মানুষের জন্য, এবং বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনকে সুসংগঠিত করবার জন্য 1957 সালে তিনি যখন মন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সম্পাদকের পদ নিয়েছিলেন দলকে সুসংগঠিত করবেন। কিন্তু 1958 সালের 7 অক্টোবর আইয়ুব খান, তখনকার পাকিস্তানের সেনাপ্রধান, সে ক্ষমতা দখল করে এবং নিজের থেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়, মার্শাল ল জারি করে। 11 অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং 12 অক্টোবর তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি 1 বছরের উপর বন্দী ছিলেন। 1959 সালের 17 ডিসেম্বর তিনি মুক্তি পেয়েছিলেন, সেটাও রিট পিটিশন করে কোর্টের অর্ডারে। কিন্তু সে সমস্ত রাজনীতি নিষিদ্ধ ছিল, দল নিষিদ্ধ ছিল। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঢাকার বাইরে যেতে হলে তখন থানায় বা ইন্টেলিজেন্স ব্রাঞ্চে রিপোর্ট দিতে হতো বা তাদের পারমিশন নিয়ে যেতে হতো, এমনি একটি অবস্থা তখন বিরাজমান। কিন্তু সেই সময় তিনি তখন ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা ছিল আলফা ইন্স্যুরেন্স কোম্পানি, সেই আলফা ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশ অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বলতে গেলে আমাদের জীবনের জন্য সেটা সময়টা কিন্তু সত্যি একটা চমৎকার সময় ছিল, কারণ আমার নিয়মিত চাকরি করছেন, বেতন পাচ্ছেন, ভালোভাবে থাকার একটা সুযোগ হচ্ছে। সেই সময় এই ধানমন্ডির জায়গাটা 2টি কামরা আমার মা তৈরি করে এবং 61 সালের শেষের দিকে আমরা সেখানে চলে আসি। 62 সাল পর্যন্ত এরকম একটা সময় চলে। 62 সালে আবার তিনি গ্রেপ্তার হন। তবে তিনি এই বিমা কোম্পানিতে থাকার ফলে যেটা হয়েছিল, বিমা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এই কোম্পানির কাজে তিনি ঢাকার বাইরে যাওয়ার যে সুযোগ পেতেন, যে সুযোগে তিনি ধীরে ধীরে আমাদের যেমন সংগঠনের কাজ করা অথবা মানুষকে উদ্বুদ্ধ করা এবং এই বিমা শিল্পে আমাদের দলের বহু লোককে তিনি কাজ করার সুযোগ দিয়েছিলেন। এবং এই আলফা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে বসে তিনি কিন্তু তাজউদ্দিন সাহেবকে নিয়ে আসেন, আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢোকান এবং সেই সঙ্গে মোহাম্মদ হানিফ তাকে পিএ হিসেবে নিয়ে আসেন এবং এখানে বসেই কিন্তু তিনি 6 দফা রচনা করেছিলেন। এটা শুধু বিমা কোম্পানি না, আমাদের রাজনৈতিক জীবনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তবে তিনি যখন বিমা কোম্পানির দায়িত্ব নেন, বিমাকে আমাদের বাঙালিদের মধ্যে অনেকটা উৎসাহিত করার, আমি ধন্যবাদ জানাচ্ছি
আমাদের বিমার সঙ্গে যারা সম্পৃক্ত তারা এই 1 মার্চ যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিমা কোম্পানিতে যোগ দিয়েছে সেই দিনটিকে মুজিব বর্ষ হিসেবে মানে বিমা দিবস হিসেবে, জাতীয় বিমা দিবস হিসেবে ঘোষণা করেছেন। আর এবারে বিমা দিবসের যে প্রতিপাদ্য বিষয় নেওয়া হয়েছে সেটা হলো মুজিব বর্ষের অঙ্গীকার বিমা হোক সবার। এই প্রতিপাদ্যটি যথার্থ হয়েছে আমরা মনে করি এবং সেজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। কারণ অর্থনীতি যত বেশি আমাদের শক্তিশালী হবে, বিস্তৃত হবে, মানুষের যে সচেতন হবে, বিমার গুরুত্বটাও কিন্তু ততটা বাড়বে এবং এই বিমা থেকে যে সুফলটা পেতে পারে মানুষ এ সম্পর্কে আসলে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আমি আশা করি যে আপনারা যারা বিমার সঙ্গে জড়িত তারা উদ্যোগ নেবেন যে মানুষের মাঝে সচেতনতাটা বৃদ্ধি করতে। কারণ আমাদের দেশের মানুষের মানসিকতা আছে কিছুটা, সেটা হলো অনেকেই যে বিমার যে প্রিমিয়ামটা দিতে হয় ওইটুকু টাকা দিতে হয় এটুকু তারা খরচ করতে চান না। পরে যখন একটা দুর্ঘটনায় পড়ে তখন এই গুরুত্বটা বুঝেন। যাও জাতির পিতা এই ব্যাপারে মানুষকে সচেতন করার চেষ্টা করেন এবং স্বাধীনতার পর তিনি বেশ কতগুলি পদক্ষেপ নিয়েছিলেন। কারণ এখানে এই সমস্ত কোম্পানিগুলি পাকিস্তানিদের মালিকানা ছিল, কাজে সেগুলি প্রায় মানে অকেজো অবস্থা পড়েছিল। তিনি স্বাধীনতার পরপর 1972 সালে প্রায় 49টি দেশি বিদেশি বিমা কোম্পানিকে জাতীয়করণ করেন এবং সেগুলিকে তিনি সুরক্ষিত করার ব্যবস্থা নেন এবং সুরমা, রূপসা, তিস্তা, কর্ণফুলী নামে 4টি বিমা কর্পোরেশন গঠন করেন। এসঙ্গে 4টি প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে জাতীয় বিমা কর্পোরেশনও তিনি গঠন করেছিলেন। পরবর্তীকালে অল্প সময়ের মধ্যে দেশের বিমা শিল্পের উন্নয়নের প্রয়োজনে ইন্স্যুরেন্স কর্পোরেশন আইন 1973 প্রণয়ন করেন এবং এই 5টি কর্পোরেশনকে পেয়ে লাইফ বিমা সেবা প্রদানের জন্য জীবন বিমা কর্পোরেশন এবং নন লাইফ বিমা সেবা প্রদানের জন্য সাধারণ বিমা কর্পোরেশন নামে 2টি পৃথক বিমা কর্পোরেশন গঠন করেন, যা আজও এদেশে বিদ্যমান রয়েছে। আর এই বিমা প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণ করবার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিমা অধিদপ্তর গঠন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। কারণ ইন্স্যুরেন্স সম্পর্কে মানুষকে সচেতন করে এবং দক্ষ করে গড়ে তোলা বা ট্রেনিংয়ের ব্যবস্থা দেওয়ার জন্য এই ব্যবস্থা তিনি নেন, যা আমাদের দেশে বিমা শিল্পের প্রসার ঘটানোর জন্য এখনও কার্যকর রয়েছে। আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারপর ছিল একটি প্রদেশ। এই প্রদেশকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রে পরিণত করা এবং সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠা বা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলা একটা শূন্য থেকে যাত্রা তিনি শুরু করেছিলেন। মাত্র 3.5 বছর সময় পান। দেশের একটা রাষ্ট্র গঠনের যা যা প্রয়োজনীয় প্রতিটি প্রতিষ্ঠানে তিনি ভিত্তিটা তৈরি করে দিয়ে যান এবং অর্থনৈতিক অগ্রগতিও বাংলাদেশ শুরু করে। যখনই একটু দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরে আসে বা সেই যুদ্ধের ভয়াবহতা মানুষ কাটিয়ে ওঠে, ঠিক সেই সময় আসে চরম আঘাত 75-15 আগস্ট। শুধু রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে না, আপনারা জানেন যে আমাদের পরিবারের সকল সদস্য, আমি আমার ছোট বোন ছাড়া, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা জীবনে যে সব কিছু হারিয়েছি তা না, বাংলাদেশের মানুষও কিন্তু হারিয়েছে তাদের সম্ভাবনা, তার জীবন মান উন্নত করার সমস্ত আশা আকাঙ্ক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে সব কিছুই কিন্তু নস্যাৎ হয়ে যায়। 96 সালে আমরা সরকার গঠন করি, তখন থেকে আমরা কিছু পদক্ষেপ নিই আবার মানুষের সেবা করার। আর 2009 যখন দ্বিতীয়বার আমরা সরকারে আসি, তখন আমরা অনেকগুলি সংস্কারমূলক কাজে হাত দিই। যে পুরাতন বিমা আইন, যেটা 1938 সালে ছিল, আমরা সেটা রহিত করে দিয়ে 2010 সালে আমরা সময় উপযোগী বিমা আইন প্রণয়ন করি এবং বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010 আমরা প্রণয়ন করি ও তৎকালীন বিমা অধিদপ্তরকে বিলুপ্ত করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়, যাতে এটা আরও শক্তিশালী হয়। জাতীয় বিমা নীতি 2014 আমরা প্রণয়ন করি এবং এর বাস্তবায়নের মাধ্যমে বিমা খাতের বিকাশে আমরা বিভিন্ন পদক্ষেপ নিই এবং বিদেশগামী বাংলাদেশি কর্মী যারা প্রবাসে কাজ করতে যায় তাদের জন্য বিমা, কর্মী বিমা, প্রবাসী কর্মী বিমা, বন্যা প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবেলায় হাওড় এলাকা বা বন্যা কবলিত এলাকায় পরিসরে আমরা আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বিমা চালু করেছি।
তবে আমাদের স্বাস্থ্য বিমাটা আরো ব্যাপকভাবে চালু করে রাখা প্রয়োজন বলে আমি মনে করি, যেটা এখন আমাদের দেশের মানুষ সচেতন না। তো এই করোনা ভাইরাসের পরে আমি মনে করি মানুষের মধ্যে সেই সচেতনতাটা সৃষ্টি হবে। আমরা চাই বিমা সম্পর্কে মানুষ আরো আস্থাশীল হোক, এবং যার জন্য আমাদের বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ যে গ্রহণ করেছে তা আরো কার্যকর করা দরকার, যাতে বিমার পরিধি বৃদ্ধি পায় এবং মানুষের এটা একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তো বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংকের অর্থায়নে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, জীবন বীমা কর্পোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির সক্ষমতা বৃদ্ধি ও অটোমেশনের জন্য 632 কোটি টাকার একটি প্রকল্পের গ্রহণ করেছে এবং তার কাজ চলমান রয়েছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে স্টেট অব দ্য আর্ট টেকনোলজি সম্পন্ন ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্ম পদ্ধতি চালু করেছে। উক্ত পদ্ধতি গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সব থেকে যেটা অভাব সেটা হচ্ছে আমাদের কোনো অ্যাকচুয়ারি নেই। আমরা এই বিমাটাকে আরো শক্তিশালী করবার জন্য অ্যাকচুয়ালি আমরা লন্ডন থেকে একজনকে নিয়ে এসে এখানে দিয়েছিলাম, আর এখনো আসলে আমাদের যারা এই ব্যাপারে পড়াশোনা করে তারা পড়াশোনার সাথে সাথে বিদেশে চাকরি পেয়ে যায় আর দেশের কথা ভুলে যায়, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এটা একটা মানে বিমাকে আরো দক্ষ করতে হলে অ্যাকচুয়ালি একান্তভাবে প্রয়োজনীয়। সেই জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে এই অ্যাকচুয়ালি সম্পর্কে যা শিক্ষা গ্রহণ করবে বা ট্রেনিং নেবে সরকারের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব বা আমাদের পক্ষ থেকে আমরা নেব, এবং তারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্যে প্রেরণ করা হবে। এবং তাদের এটাই থাকবে যে আমি জানি ওখানে যদি তারা শিক্ষা নেয় অনেক বড় মাপে চাকরি পেয়ে যাবে, কিন্তু এখানে তাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে যে তার দেশে ফিরে এসে দেশের জন্য কাজ করবে। তাদের শিক্ষার টাকাটা আমরাই দেব, এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। কাজে আমি মনে করি যে ইতিমধ্যে আমরা 5 জন শিক্ষার্থী সুনির্দিষ্ট করেছি যাদেরকে প্রাথমিকভাবে পাঠাবো, এবং এই অ্যাকচুয়ালির উপর শিক্ষা গ্রহণ এবং তাদের ফিরে এসে এই বিমা শিল্পে তারা কাজ করবেন এবং দেশের জন্য আরো বেশি দক্ষ মানুষ তৈরি করবে, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মজুর বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা বিমা, বঙ্গবন্ধু সুরক্ষা বিমা, বঙ্গবন্ধু স্পোর্টসম্যান কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স নামে 3টি বিমা প্রচলন করেছে। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। অভিভাবকদের অকর্মীক্ষেত্রে বা শারীরিক অক্ষমতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেই নিশ্চয়তা দেবে এই বঙ্গবন্ধু শিক্ষা বিমা, এবং এটা খুব প্রয়োজন, এটা উচ্চশিক্ষার ক্ষেত্রেও প্রয়োজন। এর আওতায় বার্ষিক 85 টাকা দিয়ে 3 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা এর পলিসি গ্রহণ করতে পারবে। কাজে আমি মনে করি এটা আমাদের জন্য খুবই একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে, আর এর ফলে পড়াশোনার জন্য আর কোনো মানে অর্থের অভাব কারো হবে না। এবং এটাকে এমনভাবে আপনাদের করতে হবে যেন একটা মা মানে ধরেন একটা নতুন বিবাহিত কাপড় মানে তারা কিন্তু তখন থেকে তাদের সন্তান হলে তারা ভবিষ্যতে একটা বিমা করবে যার মাধ্যমে আর সন্তান পড়াশোনা করতে পারবে, সন্তান বড় হতে থাকবে, সাথে সাথে বিমার প্রিমিয়ামেও টাকা বাড়তে থাকবে এবং তার একবার শিক্ষা সমাপন হওয়া পর্যন্ত যেন সে এই সুযোগটা পেতে পারে, সেভাবে একটা ব্যবস্থা করে সেইভাবে পলিসি তৈরি করতে হবে যেন পূর্ব থেকেই মানে বাবা মা একটা ব্যবস্থা নিতে পারে, সেটা আপনারা করবেন বলে আমি আশা করি। আর বঙ্গবন্ধু সুরক্ষা বিমা এর মাধ্যমে আমরা মাত্র 100 টাকা প্রিমিয়াম প্রদান করে 2 লাখ টাকার অ্যাক্সিডেন্টাল হেলথ কভারেজ পাওয়া যাবে। অন্যদিকে বঙ্গবন্ধু স্পোর্টসম্যান বিমা করে বার্ষিক 285 টাকা প্রিমিয়াম দিয়ে একজন খেলোয়াড় জীবনের শারীরিক ঝুঁকি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। বিমা মূলত একটা সেবামূলক পেশা। বিমা সেবাকে জনপ্রিয় করা সহ এটিকে জনগণের দৈর্ঘ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সরকারি বেসরকারি বিমা প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমা কোম্পানিগুলোকে বিমা সেবা প্রদান করতে হবে। তবে এ বিষয়ে একটা কথা একটু আমি বলতে চাই
যে যারা বিমার সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের একটি বিষয়ে একটু সতর্ক থাকা উচিত, কারণ আমাদের দেশের মানুষের কিছু অভ্যাস আছে। তাদের ব্যবসা করতে যেয়ে তারা শুধু হয়তো বিমা তারা করছে, কিন্তু অনেক সময় কোনো ক্ষতি না হলেও নিজেরা, আমি বলবো যে আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে, ধরুন কোথাও একটু আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চায়। কিন্তু আসলে মূলত যদি খোঁজ করে দেখা যায় যে যে পরিমাণ অর্থ সে দাবি করছে সে পরিমাণ খরচ হয়নি। কিন্তু যারা পরীক্ষা করতে যাবে তাদেরকে আপনাদের ভালোভাবে শিক্ষা দিতে হবে যে তারা যেন আবার অন্য কোনোভাবে ওই অল্প ক্ষতিকে বড় ক্ষতি হিসেবে না দেখায়, এ ব্যাপারে কিছু সতর্ক থাকতে হবে। কারণ এই জিনিসটা কয়েকটা বিষয় বলতে পেরেছি বলে সামনে বললাম, কাজে এখানে যে দুর্নীতিটা এটাও কিন্তু এখন অনেক কমে গেছে, অনেক বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা আরও সতর্ক থাকতে হবে সবাইকে। সেই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন বলে আমি আশা করি, কারণ এটা একটা মানুষের সেবা দেওয়া আর মানুষ একটা আমানত রাখছে, কিন্তু সেটাকে আবার অন্যভাবে যেন কেউ ব্যবহার করতে না পারে সেই বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তারপর আমি বলবো যে কোনো দুঃসময়ে বিমা থাকাটা যে অনেক সুবিধা মানুষ পায়, এ ব্যাপারে মানুষকে আরও সচেতন করা দরকার। কারণ মানুষকে যদি আপনি উদ্বুদ্ধ করতে পারেন তাহলে প্রত্যেকটা মানুষই কিন্তু ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যাই করুক বা নিজের জীবন বিমা বা সব কিছুই তারা কিন্তু নিজেরা করবে। এ ব্যাপারে আরও ব্যাপক প্রচার একান্তভাবে দরকার বলে আমি মনে করি। আর বিমার দামি নিষ্পত্তি থেকে ক্ষেত্রে আমি যেটা বললাম এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এটা প্রচারটা খুব বেশি দরকার। গ্রাহকরা বিমা ক্ষেত্রে প্রিমিয়ামটা যাতে সঠিকভাবে দেন সেটাও যেন প্রয়োজন, আবার বিমার টাকাও যেন সঠিকভাবে পান সে বিষয়ে যত্নবান হওয়া একান্তভাবে প্রয়োজন। তো আমি এটুকু বলবো যে এখন তো অনেক আধুনিক প্রযুক্তি এসে গেছে, আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, আপনারা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারেন এই বিমা সেবা দেওয়ার জন্য, যেটা মানুষকে আরও সহজ করে দেবে প্রিমিয়াম দেওয়া থেকে শুরু করে অন্য সর্বক্ষেত্রে। আর সেই সাথে সাথে কার কতটুকু ক্ষতি হলো সেই ক্ষতিটাও মানে যাচাই করা এবং সেই পরিমাণ অর্থ যেন পায় সেটাও দেখা। এখন কিন্তু আমরা এই আধুনিক প্রযুক্তিও সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারি বা তার উপর নির্ভর করতে পারি, তো সেই দিকেও আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। আমরা সত্যি কথা বলতে এখন আমাদের ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে আজকে আপনাদের সঙ্গে অন্তত এখানে একটু কথা বলার সুযোগ পেয়েছি, কিন্তু আমি আরও খুশি হতাম যদি আমি নিজে উপস্থিত থাকতে পারতাম। এবং যাদেরকে সম্মাননা দেওয়া হলো তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং শিক্ষা বিমা যারা পেল আমাদের ছাত্রছাত্রীরা তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তবে দুঃখ আমার এটুকু থাকলো যে আমি নিজে উপস্থিত থাকতে পারলাম না, কারণ এই করোনা ভাইরাসের কারণে আমি আসলে একরকম বন্দি জীবনই বলতে পারেন, কারণ আমি একা যদি কোথাও যেতে যাই হাজার লোক সেখানে সম্পৃক্ত হয়, কাজে প্রত্যেকের জীবন একটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো আমার নিজের জন্য তো আমি অন্যের জীবনটাকে ঝুঁকিতে ফেলতে পারি না, সেই জন্য এটাই মেনে নিয়েছি। তবে আশা করি করোনা ভাইরাসের টিকা আমরা দিতে শুরু করেছি, আমরা এই করোনা ভাইরাস থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবো বা সারা বিশ্ব মুক্তি পাক। আর এই করোনার কারণে যারা মৃত্যুবরণ করেছে তাদেরও আত্মার মাগফিরাত এবং শান্তি আমি কামনা করি, আর তাদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। আমি সবাইকে অনুরোধ করবো, আমরা টিকা দিচ্ছি কত সত্যি, কিন্তু টিকা নেওয়ার পরেও আপনাদেরকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। মাস্ক পরা, হাত পরিষ্কার করা, নিজের ঘরবাড়ি পরিষ্কার রাখা, খোলা বাতাসে চলা, একটু রোদ এবং খোলা জায়গায় যত বেশি থাকবেন ততই সুরক্ষিত থাকতে পারবেন। কাজে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন সেই মানে দোয়া করি। আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি, দেশের মানুষ ভালো থাকুক, আর আমরা যে উন্নয়নশীল দেশ হয়েছি এই ধারাবাহিকতা বজায় রেখে ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন আমরা সফল করব। আমি এই কথা বলেই আমি জাতীয় বিমা দিবসের সার্বিক সাফল্য কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বঙ্গবন্ধু শিক্ষা বিমার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিক নির্দেশনামূলক ভাষণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন অনুষ্ঠান শেষ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সদয় অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।